আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এবারে সপ্তম এডিশনের প্রত্যেকটা অধ্যায়ের প্র্যাকটিস পার্টের সমাধান আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড দিতেছি। আজকে আমরা প্র্যাকটিস পার্টে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে বর্গমূল টপিক। বর্গমূল এই টপিকটা থেকে নিয়মিত পরীক্ষার প্রশ্ন আসে। তো এইখানে যে প্রশ্নগুলা নিয়মিত আসে এই টাইপের কিছু প্রশ্ন আমরা সমাধান করব। তো শুরু করি আমাদের আজকের আলোচনা। প্রথম প্রশ্নটা দেখেন, বলা আছে যে, এবং আপনারা দেখবেন যে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এই 15টা প্রশ্ন আছে এই অধ্যায়ের প্র্যাকটিস পার্টে। এই 15টা প্রশ্নের বিভিন্ন নিয়মের প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো সমাধান করলে এই নিয়মের সবগুলো নিয়ম মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এই টপিকে। বলছে ৭৪৪৮ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ধরেন ৭৪২৮ থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটা, এটা হচ্ছে বিয়োগফল, মনে করেন এটা ৬০০০ বা ৭০০০ যেটাই হোক, এর থেকে অবশ্যই ছোট, এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তো আমরা জানি পূর্ণবর্গ হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যার উপর স্কোয়ার দিলে যাতে এই সংখ্যাটা হয়। কোন সংখ্যার উপর স্কোয়ার দিলে এই সংখ্যাটা হয়, যেটা এই সংখ্যাটা বলতেছি আমরা, হ্যাঁ, এটা আমরা জানি না। তো এক্ষেত্রে আমরা কিভাবে শুরু করতে পারি অঙ্কটা, এইরকম আরো প্রশ্ন আছে বা এরকম প্রশ্ন নিয়মিত আসে। তো এক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি, যে এইটার বর্গমূল বাড়ি করতে হবে। বর্গমূল বাড়ি করতে হবে না এক্স্যাক্টলি, কিন্তু ভাগশেষ থাকবে, সমস্যা নেই। তো আমরা বর্গমূলের বেসিক নিয়ম অনুযায়ী করি। এই দুইটা সংখ্যা বাদ দিলে আর থাকে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে নিই। ৭৪ আছে না, তাহলে ৭ ৭ ৪৯, ৯ ৯ ৮১, ৮ ৮ ৬৪, এই ৮ ৮ নিলে এইখানে মিলতেছে। তাহলে থাকতেছে কত, ১০, আর এইখানে হচ্ছে ২৮। দুইটা নামাই নিলাম। ৮-এর ডাবল নিলাম ১৬। এখানে যদি আমরা ৫ নেই তাহলে ৫ ষোলং ৮০, ৮০০ হচ্ছে। যদি ৬ নেই, ৬ ষোলং ৯৬। আচ্ছা দেখি ৬ নিলে হচ্ছে, পার হয়ে যাচ্ছে কিনা। ৬ ষোলং ৯৬ মানে ৯৬০, আর ৬ ৬ ৩৬, ঠিক আছে। তাহলে ৬ পর্যন্ত নেওয়া যাচ্ছে। ৬ ৬ ৩৬-এর ৬ হাতে করে ৩, ৬ ষোলং ৯৬ আর ৩ ৯৯। তাহলে এখানে থাকতেছে কত, ২, ৯ থেকে ১২ মিলে ৩, তারপরে ১০, ১০ ১০ মিলে গেছে ০, ৩২। তার মানে এখানে ৩২ হচ্ছে আমাদের ভাগশেষ আছে। এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে ৭৪২৮ সংখ্যাটাকে বর্গমূল বের করতে গেলে এই সংখ্যাটার বর্গমূল ৮৬ আসতেছে, কিন্তু এখনো ৩২ অবশিষ্ট আছে, তার মানে দশমিক সামথিং হবে। বাট আমাদের এখানে বলছে যে ৭৪২৮ থেকে বাদ দিতে হবে। এখন আমরা দেখতেছি এই ৩২ যে অবশিষ্ট আছে এইটাকে যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে আমার যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে ৬৩00, মানে ২৮ থেকে ৩২ বাদ দিলে ৩৯৮। এই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেটার বর্গমূল হচ্ছে ৮৬, মানে ৮৬-এর উপর স্কোয়ার দিলে এই সংখ্যাটা আসে। সরি, ৩২ বিভক্ত ২৮ থেকে ৩২ বিভক্ত ৪, এখানে ৬ হবে। তাহলে ৬৩৯৬ সংখ্যাটা ৮৬-এর উপর স্কোয়ার দিলে এটা আসে। তো আমাদের কিন্তু কত পূর্ণবর্গ সংখ্যা, ওটার বর্গমূল কত, এটা ইম্পর্টেন্ট ইস্যু না। ইস্যু হচ্ছে যে আমাদের ভাগশেষ যে ৩২ আছে, এই ৩২ বিয়োগ করতে হবে। তাহলে ১ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। বিয়োগ করতে হবে কত, বিয়োগ করতে হবে ৩২। এই ধরনের প্রশ্নগুলা আপনারা কিরকম পারেন বা পরীক্ষায় কি নিয়মিত আসে কিনা দেখেন। এই ৬ নম্বর প্রশ্নটা আমাদের ক্লাস 7-এর বোর্ড বই থেকে আমরা এখানে দিছি, ঠিক আছে। বলছে যে ৮৬৫৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, সরি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে। তো এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা হুবহু একই, ঠিক আছে, জাস্ট ডিজিটের পরিবর্তন। তাহলে একইভাবে করতে হবে। দেখি আমরা দেখাই দেই, যেহেতু আমাদের এটা ভিডিও সবাই দেখবেন পরবর্তীতে। দুটা সংখ্যা বাদ দিলে ৮ ৮ ৬৪, ৯ ৯ ৮১। তাহলে যেহেতু ৮৬-এর সব থেকে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ৮১, এই জন্য আমরা এখানে নিলাম ৯, ঠিক আছে। তাহলে আসতেছি ৫, আর এখানে ৫ ৫। তাহলে ৯-এর ডাবল হচ্ছে কত, ৯-এর ডাবল হচ্ছে
5 বিয়োগ করলাম আর 55 নামা নিলাম, 9 এর ডাবল হচ্ছে 18। এখানে যদি 1 বসাই তাহলে 181 হয়ে যায়, তাহলে 3 বসালে 3 18 54, তার মানে 3 নিলে কাছাকাছি যাওয়া যাবে, 3 3 9, 3 18 54, তাহলে এইখানে থাকতেছে 6 ভাগশেষ। তাহলে এই 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ 6। কারণ কি? কারণ এইখান থেকে 6 বাদ দিয়ে দিলে যে সংখ্যাটাই থাকবে ওইটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যার বর্গমূল হচ্ছে 93। 1 এবং এই 6 নম্বর প্রশ্নটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? আচ্ছা, একই রকম প্রশ্ন আসি আমরা 2 নম্বর প্রশ্ন সমাধানটা দেখব। ক্লাস 7 এর বোর্ড বইয়ে এই টাইপের প্রশ্নগুলো আপনারা পাবেন, বর্গমূল টাইপের প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন বলতেছে যে কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করুন। মানে বিষয়টা প্র্যাকটিক্যাল আগে বুঝতে হবে। আমরা সমাধান করে দিলাম, ওই সমাধান দেখে আপনি পারবেন, কিন্তু নতুন প্রশ্ন দিব আপনি নিজে ভাবতে পারবেন না, এইটা হওয়া যাবে না। তাহলে এখানে হচ্ছে যে 1800টা গাছ আমি বর্গাকারে লাগাইতে গেলাম, তার মানে এক সারিতে মনে করেন সাপোজ 5টা, তাহলে সারির সংখ্যাও হবে 5টা, এটাকে বলে বর্গাকার। তাহলে 1800টা লাগাইতে গেলাম বর্গাকারে, কিন্তু কি হচ্ছে লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হয়, তার মানে এই বর্গের বাইরে এই ধরনের এইভাবে এলোমেলো করে আর বেশি হয়ে গেল, কয়টা? 36টা। তাহলে খেয়াল করেন তো 1800 থেকে 36 বাদ দিলে থাকে 1764। তাহলে এই যে গাছগুলো যদি আমি বাদ দিয়ে দেই তাহলে এইখানে আমার থাকবে 1764। এটা তো বর্গাকারে সাজানো যাবে, তার মানে যার কারণে আমরা বর্গাকারে সাজাইতে পারতেছি না তাকে বাদ দিয়ে দিলাম। এর ফলে যেটা হবে যে এই 1764কে বর্গাকারে সাজানো যাবে। এখন আসি এই 1764 এর বর্গমূল বাড়ি করব। কারণ কি? কারণ প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত, এখানে যদি আমি এটার বর্গমূল বাড়ি করি তাহলে এই এক সারিতে কয়টা গাছ সেটা বাইর হবে, সারির সংখ্যাও কিন্তু ততটাই হবে, কারণ একই সংখ্যা গুণ করলে বর্গ হয়। তাহলে এখানে সে 2টা সংখ্যা বাদ দিয়ে দেই, তাহলে তারপরে 2টা সংখ্যা আছে, 3 3 9, 4 4 16, থাকতেছে কত? 164। 4 দিয়ে ভাগ, 4 এর ডাবল নিলাম 8, এখানে একটা সংখ্যা নিব, সেম সংখ্যা এখানে নিব। এখানে যদি 1 নেই তাহলে এখানে 1 নিব, কিন্তু এখানে 164 আছে, তাহলে 2 নেই, 2 নিব। 2 দুগুণা 4, 8 দুগুণা 16। তাহলে অ্যান্সার কি 164? না। এখানে কোনো কিছু বিয়োগ করা লাগবে না, এখানে কিন্তু আগেই বিয়োগ করে নিচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে এক সারিতে মানে 42, অর্থাৎ 42 সংখ্যাটার উপরে স্কোয়ার দিলে 1764 আসে। তাহলে প্র্যাকটিক্যালি বিষয়টা কি, যে 42টা সারি আছে আর এক সারিতে 42টি করে গাছ লাগানো হয়েছে। তাহলে অ্যান্সার চাইছে যে এক সারিতে চারা গাছের সংখ্যা, এই জন্য এক সারিতে হবে 42টি অ্যান্সার। এখন বলতে পারেন যে আগের অঙ্কে ভাগ করে আগে তারপরে বিয়োগ করলাম, এখানে আবার আগে বিয়োগ করলাম তারপরে কেন ভাগ করলাম? এখানেও আমাদেরকে যদি বলতো যে 1800 থেকে কয়টা বাদ দিলে পূর্ণবর্গ হবে, তখনও কিন্তু অ্যান্সার 36 আসে। কিন্তু এখানে প্রশ্নের ভাষাটাতে চাইছে কি, কত বাদ দিবে ওটাতে চায় নাই, কারণ বাদ দেওয়ার কত দিতে হবে এটা বলে দিছে। এখানে চাইছে যে বাদ দেওয়ার পরে কত অবশিষ্ট থাকবে, মানে এক সারিতে কতটা হবে, এই জন্য আমরা আগে বাদ দিলাম। তাহলে প্রশ্নের ভাষার কারণে কিন্তু এরকম হচ্ছে, প্রতি সারিতে চারা গাছের সংখ্যা বলায় আমরা 42 বাড়ি করলাম অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে আসি নেক্সটে 3 নম্বর। দেখেন এই টাইপের অনেকগুলো বর্গমূল চিহ্ন দেওয়া থাকে, বর্গমূলের বিভিন্ন সূত্র। মানে এখানে এই চিহ্নগুলো দেখে ঘাবড়ে যাওয়া যাবে না। আপনারা কালো চিহ্নগুলো দেখতে পাচ্ছেন না, একটু বলি। তার আছে এইভাবে চিহ্ন আছে, হ্যাঁ, অনেকগুলো বর্গমূলের চিহ্ন আছে। তো যেটা করতে হবে পেছন থেকে ভেঙে ভেঙে করতে হবে। 9 এর উপর রুট মানে কি, সেটার প্রশ্নটা একটু লিখি। 41 মাইনাস 21 মাইনাস 19 মাইনাস 9, সবগুলো রুট সবগুলোর উপরে আছে, মানে এইভাবে আছে। তাহলে এই রুট 9 যদি আমি মান বসাই তাহলে হবে 3। 19 থেকে আবার 3 বাদ দিলে হবে 16। 21, এই 16-র উপর আবার রুট, ঠিক আছে, সবগুলোর বর্গমূল করে নেবেন। 9 এর বর্গমূল মানে 3, তাহলে 19 থেকে 3 বাদ দিলে তখন হবে আবার 16 রুট। এই 16 রুট মানে হচ্ছে 4। 21 থেকে 4 বাদ দিলে হবে 4
এখানে চিহ্ন চেঞ্জ আছে, দেখেন এই যে দেখেন 21 থেকে 4 বাদ দিলে যে 17 হচ্ছে, ওটা তো বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসতেছে না, তার মানে কোথাও ভুল হয়েছে। ভুলটা হয়েছে কোথায়? এখানে প্লাস চিহ্ন আছে। তো দেখ এই যে 21 আর 4 হচ্ছে 25, 25-এর উপর রুট মানে হচ্ছে 5, আবার 41 থেকে 5 বাদ দিলে হচ্ছে 36। তাহলে এই যে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 36-এর উপর রুট, 36-এর উপর এই যে সবগুলো রুট নিয়ে কাজ করতেছি, তাহলে 6। এগুলো যদি আমরা ভেঙে ভেঙে প্রত্যেকবার এই লাইনটা লিখি তাহলে বিষয়টা এরকম হবে, 41 মাইনাস 21 প্লাস রুট ওভার 19 মাইনাস এটা মানে হচ্ছে 3। তারপরে কথাগুলো রিপিট করে করে লিখতে হবে আর কি। 19 থেকে গেলে 16, এই যে রুট 21 প্লাস 16 মানে 4, 21 যোগ 4 এর উপর রুট, ঠিক আছে। শেষে ক্যালকুলেশনটা করে নেবেন, 41 মাইনাস এটা সবগুলোর উপর রুট, তাহলে 21-এর উপর রুট মানে 25-এর উপর রুট মানে 5, রুট ওভার 41 মাইনাস 5 তার মানে হচ্ছে রুট ওভার 36, তার মানে হচ্ছে 6। তাহলে এই রুট 6 কিন্তু না, শুধু 6, পূর্ণ 6। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা 4 নম্বরে আসি। পল্লী সঞ্চয় ব্যাংকে আসছে, কি বলছে যে 1/5 গুণন রুট 9 গুণন 5 রুট 9, 9-এর উপর রুট দিয়ে রাখছে, তা আপনি তো একটু চিন্তা করলে পাবেন 9-এর উপর রুট মানে হচ্ছে 3, ঠিক আছে। আর এখানে 9-এর উপর রুট মানে 3, তার মানে 3 5 15 গুণ চিহ্ন, এখানে 1/5। তো যেহেতু গুণ চিহ্ন আছে তার মানে সবগুলোকে একসাথে কাজ করা যায়, ঠিক আছে। তাহলে এই 5 দিয়ে 15কে কাটলে 3, 3 3 9। তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 9। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে। আসি 5 নম্বর প্রশ্ন। এই টাইপের প্রশ্ন এই 24 সালের বিভিন্ন পরীক্ষায় প্রচুর পরিমাণে আসছে। আপনারা একটু খেয়াল করেন প্রশ্নটার ভাষাটা কি বলতেছে। 5 নম্বর প্রশ্ন বলছে যে কোন সংখ্যার বর্গমূলের সাথে 4 যোগ করলে 5-এর বর্গ হবে। তাহলে একটা অজানা সংখ্যা জানি না, ধরি এটার নাম x, তাহলে x এর বর্গমূল এর সাথে 4 যোগ করলে যোগফল 5-এর বর্গ হবে, মানে x স্কয়ার 5 স্কয়ার। এটা বোঝার জন্য আমরা এইভাবে বিস্তারিত লিখলাম। তাহলে ধরি সংখ্যাটা হচ্ছে x, তাহলে প্রশ্ন মতে হচ্ছে এটা। তো এখানে রুট x থেকে গেল ইকুয়াল টু এই 25-এর উপর স্কয়ার মানে কত, 25-এর উপর স্কয়ার মানে 5-এর উপর স্কয়ার মানে 25, আর এই 4টা ওই পাশে যে বিয়োগ হয়ে যাবে, তাহলে রুট x ইকুয়াল টু হচ্ছে 21। এখন x এর মান বাড়ি করতে হবে, এই জন্য রুটটা ডিলিট করতে হবে। ডিলিট করতে চাইলে উভয় পক্ষে বর্গ করতে হয়, তার মানে x সমান সমান 21-কে 21-এর 1 হাতে করে 2, 21-কে 21, 21 দুগুণা 42 আর 2 44, তার মানে 441। তাহলে x এর মান হচ্ছে ক 441। এটা আমরা এইভাবে করলাম। এই সেম কাজটা আমরা পুরোটাই মুখে মুখে করতে পারি। কিভাবে? 5-এর উপর স্কয়ার মানে হচ্ছে 25, 5-এর বর্গ হয় মানে 25 হয়। 4 যোগ করার পরে যদি 25 হয়, 4 যোগ করার আগে কত ছিল? 21 ছিল। কোন সংখ্যার বর্গমূলের সাথে, তার মানে বর্গমূল হচ্ছে 21, তাহলে বর্গমূল যদি 21 হয় তাহলে এই সংখ্যাটার বর্গ কত ছিল, মানে সংখ্যাটা যখন ছিল তখন কত ছিল? একটা অজানা সংখ্যা, এর বর্গমূল সমান সমান 21। তাহলে বর্গমূল করার আগে অবশ্যই সংখ্যাটা স্কয়ার আকারে ছিল, মানে এই সংখ্যাটার স্কয়ার ছিল, তার মানে এটার উপর স্কয়ার মানে 441। 6 নম্বরটা আমরা অলরেডি প্রথমটার সাথে ম্যাচিং করে করছিলাম। 7 নম্বরটা দেখি। 294 এর সাথে সর্বনিম্ন কত গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো যে কোনো সংখ্যার ক্ষেত্রে এরকম যোগ বিয়োগ গুণ ভাগের কথা বললে আগে সংখ্যাটা নিয়ে ডিসকাস করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে 94 এর সাথে কত সর্বনিম্ন কত গুণ করলে আমরা 94 সংখ্যাটা নিয়ে ভাববো, এটাকে ভাঙবো। 2 দিয়ে যদি ভাঙি, 2 × 2 4 দুগুণা 8, 7 দুগুণা 14। এখন আসি এটা যদি 7 দিয়ে ভাঙি, 7 দুগুণা 14, 7 × 7। এখন যদি আমরা আবার 7 দিয়ে ভাঙি তাহলে 3 × 7 = 21। তার মানে এই 294 সংখ্যাটাকে ভাঙলে হচ্ছে 2 × 7 × 7 × 3। এখানটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, জোড়া সংখ্যাগুলোকে এক পাশে নিই, আর এই 2 এর জোড়া নাই, আবার 3 সংখ্যাটারও জোড়া নাই। তো আমরা একটা বেসিক ক্রাইটেরিয়া জানি, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলগুলা
যদি ভাঙ্গি আর কি, তাহলে এখানে সবসময় উৎপাদকগুলা জোড়ায় জোড়ায় থাকবে, সেটা যে কোনো পূর্ণবর্গ সংখ্যা হোক। 36-এর 6 গুণন 6 জোড়ায় জোড়ায় থাকবে। 6কে আবার ভাঙা যায় 2 গুণন 3, 2 গুণন 3, তার মানে 2টা 2 আর 2টা 3 গুণ করলে 36 হয়। দেখেন উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকতেছে। তো কখনো যদি জোড়া না থাকে তাহলে বুঝবেন এটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে এই 294 সংখ্যাটাকে আমরা ভাঙতে যা দেখতেছি 7-এর জোড়া আছে, কিন্তু 2-এর জোড়া নাই, 3-এর জোড়া নাই, এই কারণে এটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে এটাকে পূর্ণবর্গ বানাইতে গেলে কি করতে হবে? এই যে 2 আছে না, 2-এর একটা জোড়া মিলাই দিতে হবে। তাহলে কি হবে? হবে না, 3-এরও জোড়া মিলাই দিতে হবে, তাহলে সংখ্যা যেটা আসবে সেটা পূর্ণবর্গ হবে। তার মানে এইটার সাথে গুণ করতে হবে একবার 2 একবার 3। তাহলে একবার 2 একবার 3 গুণ করা মানে যা, 3 দুগুণা 6 একেবারে গুণ করা মানে তা। তার মানে 294 সংখ্যাটার সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার যদি বলতো কত ভাগ করলে পূর্ণবর্গ হবে, তখন এই 2 আর 3 এই দুটা বাদ দিয়ে দিতাম, কারণ এদের জোড়া নাই মানে এদেরকে বাদ দিয়ে দাও, তার মানে 6 দিয়েই ভাগ করা লাগতো। ঠিক আছে, তাহলে এখানে গুণের জায়গায় ভাগ বললে অ্যান্সার 6 হইতো। কনসেপচুয়াল বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। যদিও আমাদের প্র্যাকটিস পার্টে আসলে কনসেপ্ট ডেভেলপমেন্টের ক্লাস না, প্র্যাকটিস পার্টটা হচ্ছে যে যারা নিজে নিজে প্র্যাকটিস পার্টের সমাধান করতে যে সমস্যা ফেস করতেছে তারা যেন ইউটিউবে আসলেই আমাদের এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তার পার্সোনাল সমস্যাটা সমাধান করে। শুধুমাত্র বইয়ের সাইজটা যেন অনেক বেশি এক্সেস বড় হয়ে না যায়, এই কারণে কিন্তু আমরা প্র্যাকটিস পার্টের সমাধানগুলো ভিডিও আকারে প্রোভাইড করতেছি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ সবগুলো টপিকের ভিডিও পেয়ে যাবেন খুব শর্ট টাইমের মধ্যে। তাহলে সেই 8 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 4608কে ভাগ করলে পূর্ণবর্গ পাওয়া যাবে? এখানে ওই যে জোড়ার কাহিনীটা নিয়ে আসবো আমরা, ঠিক আছে। এবং এবার কি করব, যার জোড়া নাই তাকে বাদ দিয়ে দিব, তাহলে ভাগ করার কাজটা হয়ে যাবে। 4 6 8, তাহলে যেহেতু শেষে 8 আছে তাহলে 8 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। ঠিক আছে, 8টার তো আবার ভাঙাভাঙি করা যায়, এই জন্য আমরা একটু সবসময় চেষ্টা করবো পূর্ণবর্গ সংখ্যা দিয়ে কাজ করার। ঠিক আছে, 16 দিয়ে যদি নেই, 16 দুগুণা 32, 14 140, 16 116 4 8 বড় 128। আচ্ছা 16 দিয়ে করলে অনেক বড় হয়ে যাচ্ছে, 4 দিয়ে করি। 4 কে 4 4 15, 4 কে 4 20, 4 5 20, 4 দুগুণা 8 1152। আবার যদি আমরা 4 দিয়ে নেই তাহলে হচ্ছে কত, 4 দুগুণা 8 থাকতেছে 3 35, 4 8 32 থাকতেছে 3 32, 4 8 32, তাহলে আবার থাকতেছে 4 4 7 28, 4 দুগুণা 8, আবার থাকতেছে 4 4 18 72, আর থাকতেছে না 2, আর এখানে হচ্ছে 9। আচ্ছা 9 তো পূর্ণবর্গ সংখ্যা। খেয়াল করবেন এইখানে কিন্তু আমরা যদি ডাইরেক্ট এটাকে 16 দিয়ে অথবা 64 দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু সব এতগুলো লেখা লাগতো না, কিন্তু আমাদের নামতার রেঞ্জ কাজ করতেছে না, এই জন্য আমরা ভেঙে ভেঙে লিখলাম। আলাদা করে লেখার দরকার নাই, একটু খেয়াল করেন তো। এই 4-এর জোড়ায় 4 আছে, ওকে, এর হিসাব তাহলে ক্লোজ। এই 4-এর জোড়ায় 4 আছে, ওকে, এর হিসাব ক্লোজ। 9 মানে হচ্ছে 3 3, এটা জোড়া আছে। এটা না বাইর করে যদি ডাইরেক্ট বলি যে 9 পূর্ণবর্গ সংখ্যা, তার মানে অবশ্যই এর জোড়া আছে। তাহলে এখানে এই 2 সংখ্যাটা একা পড়ে গেছে, এর জোড়া নাই। তাহলে কি করবো আমরা, এই 4608কে 2 দ্বারা ভাগ করব, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে 2304 সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এটার বর্গমূল পূর্ণ সংখ্যা আসবে। কিন্তু এটা আমাদের অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে আমাদের এই যে জোড়া নাই 2-এর, এই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আবার যদি বলতে কত গুণ করতে হবে, তখনও কিন্তু 2 অ্যান্সার আসতো, কারণ তখন 2-এর জোড়া মিলাই দিতাম। ঠিক আছে, আচ্ছা 8 নম্বর গেল, 9 নম্বর আসে। একটা সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি হলে সংখ্যাটি কত? একটা সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি, বর্গ তো অবশ্যই বেশি হবে নর্মালি যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এক্স স্কোয়ারটা হচ্ছে √x এর থেকে 14 বেশি। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি হলে সংখ্যাটি কত? আচ্ছা তাহলে সেইখানে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে নিই অথবা এটাকে ওই পাশে নিয়ে দিই, x স্কোয়ার মাইনাস 14 প্লাস √x, এই যে রিটের আকারে করতে গেলে এটাতে সময় বেশি লাগবে। আচ্ছা লাগুক, তাহলে আমরা এটাকে স্কোয়ার করে নিলে কি হবে? স্কোয়ার করে নিলে সংখ্যাটা দুই পাশ থেকে এক পাশ থেকে রুটটা ডিলিট হয়ে যাবে। আর যদি অপশন টেস্ট করি তাহলে কিন্তু দ্রুত করা যাবে।
তো এক্স স্কোয়ার এটা রিটেনে গেলে সময় লাগবে। তারপর আসি এক্স স্কোয়ার দুই পাশে যদি বর্গ করি তাহলে 14 উপরে 196 প্লাস 2ab, তার মানে ও তারপর তো যাচ্ছে না, 14 রুট এক্স ইকুয়াল টু প্লাস এটা মিডিল টার্মে নিয়ে আসতে হবে আবার। তাহলে এক্স স্কোয়ার একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি হলে আমরা এক্স স্কোয়ারটাকে এই পাশে রেখে ওই পাশে নিয়ে যাই, এক্স স্কোয়ার মাইনাস 14 ইকুয়াল টু রুট এক্স, উভয় পক্ষকে বর্গ করি তাহলে ওইটা অ্যাটলিস্ট এক্স হয়ে গেল আর এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস থাকার কারণে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তো গুণ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই এটা বীজগণিতের নিয়মে করতে হবে, অনেক সময় লাগবে। এটা থেকে আমাদের শর্টকাটটা সহজ হবে। শর্টকাটটা হচ্ছে কি যে একটা সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি হলে সংখ্যাটি কত? 14 বেশি, তার মানে যদি আমরা 2 এর উপর স্কোয়ার দেই আর 2 এর বর্গমূল বিয়োগ করি তাহলে 14 হয় না। 3 এর উপর স্কোয়ার রুট 3, 14 হয় না। 4 এর উপর স্কোয়ার মানে 16 আর 4 এর উপর রুট মানে হচ্ছে 2, তাহলে বিয়োগফল 14। অর্থাৎ অপশনগুলো পূর্ণ সংখ্যা দেখে আমরা বুঝতেছি যে এখানকার বর্গটা আর বর্গমূল দুইটার পূর্ণ সংখ্যা হবে। তাহলে অবশ্যই এই সংখ্যাটা পূর্ণবর্গ একটা সংখ্যা হবে, তাহলেই কেবলমাত্র দুইটার পূর্ণ সংখ্যা আসবে আর বিয়োগ করলে পূর্ণ সংখ্যায় আসবে। তাহলে 9 নাম্বারটা হচ্ছে যে 14 হচ্ছে গ, ঠিক আছে। আচ্ছা 10 বলছে একটা সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? তাহলে দেখেন একটা সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি হলে সংখ্যাটি কত? এখন ওই আগের অঙ্কটার মতোই করি যে 12 এর উপর স্কোয়ার আর 12 বর্গমূলের চেয়ে 78 বেশি। নর্মালি কিন্তু এগুলো এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়। 12 আর 6 বাদ, কেন? কারণ এর বর্গমূলটা পূর্ণ সংখ্যা হচ্ছে না, তাহলে এটা হবে না। 9 এর উপর স্কোয়ার রুট 9, এই যে এটা হওয়ার সম্ভাবনা কেন? কারণ এই বর্গমূলটা 9 এর পূর্ণ সংখ্যা আসবে। তাহলে 81 থেকে 3 বাদ দিলে 78। তাহলে 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 78। সরি 78 বাড়ি করার জন্য অ্যান্সার লাগবে খ হচ্ছে 9, ঠিক আছে। তাহলে 9 সংখ্যাটার বর্গ হচ্ছে 81, বর্গমূল 3 বিয়োগ করলে হচ্ছে 78। ওকে, নেক্সট আসি 11 নম্বর। বলছে একটা শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা প্রদান করায় মোট 6561 টাকা হয়, ছাত্র সংখ্যা কত? তাহলে যদি ছাত্র সংখ্যা ধরি x জন হয়, ধরি ছাত্র সংখ্যা সমান সমান x, তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে? প্রশ্ন মতে হচ্ছে x গুণন x, কারণ যতজন তত টাকা দেয়, মানে x জন x টাকা করে দেয়, তাহলে ইকুয়াল টু হচ্ছে 6561। তাহলে x স্কোয়ারের মানটা হচ্ছে 6561, x এর মানটা হবে এটার উপর রুট ওভার। তো অপশনের মধ্যে থেকে দেখেন 0 আছে, এখানে 5 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে। তাহলে কাকে স্কোয়ার করলে এটা হওয়ার সুযোগ বেশি? 81 কে। আর নর্মালি দেখে বোঝা যাচ্ছে এখানে 6 আছে, তার মানে 81 হবে অ্যান্সার, ঠিক আছে। অপশনগুলোর মধ্যে অন্যগুলো হওয়ার সুযোগ নাই। তাহলে এটার বর্গমূল 81, বর্গমূল হিসাব করে বাড়ি করলে 81 আসবে। তাহলে 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 81। 12 নম্বর কি বলছে? কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেকে তত 5 পয়সা করে চাঁদা দিতে মোট 125 টাকা হলো। ওই শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী ছিল? এই টাইপের প্রশ্নগুলা প্রিলি এবং রিটেন সহ বিভিন্ন পরীক্ষা নিয়মিত আসে, ঠিক আছে। তো এটা আমরা যেটা করব, এটা রিটেন আকারেও করব, আবার শর্টকাটে করব। দেখেন এটা হচ্ছে যে কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেকে তত 5 পয়সা করে, তাহলে এটাই রিটেন, এটাই শর্টকাট। ধরি একজন ছাত্র ছিল, তাহলে চাঁদা পরিমাণ কত হবে? তত 5 পয়সা, মানে x5 মানে 5x, এটা কিন্তু পয়সা। তাহলে প্রশ্ন মতে x জন গুণন 5x পয়সা ইকুয়াল টু এই যে 125 আছে না, এই 125কে 125 তো টাকা, আর এখানে যখন 5 দ্বারা গুণ করছি তখন কিন্তু 5 পয়সা, এটা টোটাল পয়সা হয়ে গেছে। পয়সার জন্য এটাকে পয়সা বানাইতে হবে। তাহলে 5x স্কোয়ার ইকুয়াল টু 125 গুণন 100, x স্কোয়ার ইকুয়াল টু এই 5 দিয়ে এই পাশকে আমরা কাকে কাটবো? যাকে কাটলে এই রুটের সুবিধা হবে, তাহলে 25কে কাটবো, 25 গুণন 100,
এটাকে 2500 বানাইলাম না। হ্যাঁ, এখন এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স মানে কি 25-এর উপরে রুট 100-এর উপরে রুট, 25-এর উপর রুট মানে 5, 100-এর উপর রুট মানে 10, তার মানে 50। অর্থাৎ 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 50। এই রিজনটাই যা শুধু কথাগুলো বাদ দিয়ে শর্টকাটে করা যাবে, ঠিক আছে, মানে অল্প কথায় লিখে করতে হবে। 13 নম্বর দেখেন, কোন স্থানে যত লোক আছে তত 5 পয়সা জমা করায় মোট 31.25 টাকা জমা হলো, ওই স্থানে কত লোক ছিল? তাহলে কাহিনীটাকে আগেরটা যেহেতু বুঝে গেছি, এক্স আর এখানে হচ্ছে 5x, কেন 5x এই 5 পয়সা দেখুন ইকুয়াল টু 31.25, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এই 5টা, আচ্ছা এটার সাথে কিন্তু 100 গুণ হবে। কেন গুণ হবে বলেন তো? কারণ এটা তো টাকা, টাকার সাথে 100 দ্বারা গুণ করলে পয়সা হয়ে যায়, দশমিক থাকার কারণে এই 100টা হয়ে যাবে 31.25, আর এই বাম পাশের 5টা এই পাশে নিচে দিয়ে দিলাম, তাহলে 5 6 30, হাতে করে 1 12, 5 2 10, আর 5 5 25, 625। দেখেন সুন্দরভাবে পূর্ণ সংখ্যাগুলো কিন্তু মিলানো আছে, পূর্ণবর্গ সংখ্যাগুলো, তার মানে 625 মানে এক্স এর মান হচ্ছে 25। তাহলে ওই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা ছিল 25 জন। এই প্রশ্নটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। এখানে এই যেভাবে করলাম এটা শুদ্ধি পরীক্ষা করা যায়। ধরেন আছে ওই ক্লাসে আসে কতজন? 25 জন, আর কত টাকা দিচ্ছে? তত 5 পয়সা করে, তাহলে 25 25 আর 5, তাহলে 625 গুণন 5, তার মানে হচ্ছে 5 25 125, 5 6 30, তার মানে 31, 31 এত পয়সা। এটাকে 100 দ্বারা ভাগ করলে এই 2 ঘর আগে দশমিক, তার মানে 31.25 টাকা এখানে মিলে গেছে। তাহলে এই অঙ্কটা করা ঠিক আছে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ক 25। 14 নম্বরটা দেখেন, এটাতে একটু লেজুরটা চেঞ্জ করা আছে, ঠিক আছে, কিন্তু কোয়ালিটি ম্যাথ। তো 14 নম্বর বলতেছে যে একটা ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো, ওটা ওকে, টোটাল চকলেটের সংখ্যা 27। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ পেলে, তার মানে শিক্ষার্থী সংখ্যা যদি x হয় তাহলে একজনে পাওয়া চকলেট কত হবে? 3x। তাহলে প্রশ্ন মতে x গুণন 3x সমান সমান 27, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে কিন্তু পয়সা টাকার খেলা নাই দেখে আলাদাভাবে কিন্তু আমাদেরকে 100 দ্বারা গুণ করা লাগতেছে না, যা আছে তাই চকলেট, এই 3 দিয়ে কাটাকাটি করলে 900, তাহলে এক্স এর মানটা হচ্ছে √900, তার মানে হচ্ছে 30। তাহলে 14 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু এক্স এর মানই হচ্ছে 30। শিক্ষার্থী সংখ্যা যেহেতু আমরা ধরছি x জন, তাহলে এই প্রশ্নের 14 নম্বরের অ্যান্সার হচ্ছে 30, ঠিক আছে। লাস্ট ওয়ান আজকের ক্লাসের প্রশ্ন, একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 20 পয়সা বেশি। এখানে কিন্তু দেখেন প্রত্যেকে তত 20 পয়সা আর আরো 20 পয়সা বেশি, দুটো কিন্তু এক কথা না। তত 20 পয়সা মানে 20x, আর 20 পয়সা বেশি মানে x + 20, দুটো কিন্তু এক জিনিস না, এই ডিফারেন্সটা বুঝতে পারতে হবে। তো করে চাঁদা দেয় মোট 48 টাকা উঠলো, ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে দেখি এটা একটু বিস্তারিত করব, আবার শর্টকাটে করব, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে ধরি মোট কতজন? মোট হচ্ছে x জন, তাহলে একজনের টাকা কত? x + 20 টাকা। এটা কিন্তু টাকা না পয়সা বলছে, 20 পয়সা করে, মানে এত পয়সা, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে যতজন এর সাথে একজনে যত পয়সা দিছে এইটা গুণ করলে যে টাকার পরিমাণ হবে সেটা হবে কত? 48 টাকা। তো এটা তো জনের সাথে পয়সা গুণ করছি, ইকুয়াল টু 48 পয়সা হবে না, 48 টাকা আছে, এটাকে 100 দ্বারা গুণ করলে পয়সাময় হবে। তাহলে x² + 20 ইকুয়াল টু 48 শত। তাহলে x আর কি, x দ্বারা যেহেতু গুণ করতেছি, x² + 20x - 4800 ইকুয়াল টু 0।
এখন আমরা যদি এটাকে মিডল টার্ম করি, 4800 কি কি বিয়োগ করলে 4800 হয়? ধরেন 60 আর 80 বিয়োগ করলে 4800 হয়, তার মানে 80x মাইনাস 60x মাইনাস 4800 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা যদি x কমন নিই, x প্লাস 80 আর মাইনাস 60 যদি কমন নিই, x প্লাস 80 ইকুয়াল টু 0। তার মানে x প্লাস 80 ইন্টু x মাইনাস 60 ইকুয়াল টু 0। তার মানে দেখেন হয় x প্লাস 80 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 60 ইকুয়াল টু 0। এইখানে x এর মান আসতেছে মাইনাস 80, এখানে x এর মান আসতেছে শুধু 60। তো যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এই জন্য 80 বাদ, তাহলে x এর মান হচ্ছে 60। 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 60 জন। যেহেতু এই অঙ্কটা রিটেনে যদি মানে এমসিকিউর জন্য বেশি উপযোগী, তো রিটেনে আসলে রিটেনের মতো করবেন, এমসিকিউতে আসলে এত বিস্তারিত সমাধান করা যাবে না। তাহলে কি করতে হবে? কয়েক সেকেন্ডে করতে হবে, কয়েক সেকেন্ডে মুখে মুখেও করা যাবে, জাস্ট শুধু লজিকটা ইম্পর্টেন্ট। সেটা কি দেখেন, এইখানে 48 টাকাকে পয়সা বানানোর পরে এমনভাবে দুটা সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগফল আসে 20 পয়সা আর যাদের গুণফলটা 4800 হয়। তাহলে 100 আর 48 গুণ করলে কিন্তু 4800 হয়, বাট ডিফারেন্স 20 হয় না। শুধুমাত্র 80 আর 60 গুণ করলেই কি হবে? তাদের গুণফলটা 4800 হবে। 48 টাকাকে 4800 পয়সা কেন বানাইতে হবে? এটা কিন্তু প্রশ্নের ভাষার সাথে বুঝলে পারা যাবে। সেটা হচ্ছে পয়সা দেওয়া আছে, এখানে টাকা দেওয়া আছে, এই জন্য টাকাটাকে পয়সা বানাইলাম। তাহলে 80 আর 60 গুণ করলে 4800 হয়, আবার বিয়োগ করলে 20 হয়, দুইটা শর্তই পূরণ হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি 80 নাকি 20? 60। খেয়াল করেন, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 20 পয়সা বেশি দিল, মানে পয়সা 20 বেশি দিচ্ছে, তাহলে এটা হচ্ছে পয়সা। আমাদের উত্তর চাইছে কি? ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে এইটা হবে সংখ্যা, এই জন্য 60 হচ্ছে অ্যান্সার। তো এইগুলো আমরা আমাদের পেইড কোর্সে সংখ্যার উপর খেলার একটা ক্লাস নিয়েছিলাম, ওটা আমাদের ওপেনলি নেওয়া হয়েছিল, আপনারা দেখে নিতে পারেন, ফেসবুকে আমাদের পেজেই আছে। ওইখানে দেখাইছিলাম যে কিভাবে একটা সংখ্যা নিয়ে ভাবতে পারলে খুব দ্রুত অ্যান্সার পাওয়া যায়। ঠিক আছে, তো আপনারাও চেষ্টা করতে পারেন এইভাবে সংখ্যা নিয়ে খেলতে। তো যারা এইভাবে সংখ্যা নিয়ে খেলতে চান তারা আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইটা ফলো করতে পারেন। সপ্তম এডিশন বইটা পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে বর্তমানে, এবং এই বইয়ের উপর আমাদের পেইড কোর্স আছে। সাদ্দাম হোসেন একজন বলছেন যে স্যার আমি কোর্সে ভর্তি হতে চাই। কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের ফেসবুকে খায়রুস ম্যাথ লিখে সার্চ দিবেন, অথবা গুগলে সার্চ দিলেও আমাদের পেজটা পেয়ে যাবেন। এই খায়রুস ম্যাথ পেজের ইনবক্সে যোগাযোগ করলেই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমাদের এই 15টা প্রশ্ন ছিল আমাদের এই প্র্যাকটিস পার্টে। আগামী ক্লাসে নতুন কোনো টপিকের প্র্যাকটিস পার্টের সমাধান নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।